মানে ওই স্মৃতি আমি কখনো মনে করতে চাই না। আর আল্লাহর কাছে দোয়া করি মৃত্যুর আগে যেন আল্লাহ আমাকে ওই রকম ক্ষুধার কষ্ট আর যেন কখনো না দেয়। মানে একদিন মনে হচ্ছিল যে আমি মনে হয় আর দম নিতে না পারে আমি মনে হয় মারাই যাব। ওই দিনে আমি উপলব্ধি করছি যে মানুষ পেটের তাড়নায় কেন আসলে রাহাজানি করে, কেন ছিনতাই করে, কেন খুন করে। তখন আমার জ্ঞান ফিরে, তখন আমি দেখি যে ওরা আমার উপরে এইভাবে নিয়ে আসছে রুমের ভিতরে, বদ্ধ রুমের ভিতরে 15-20 জন লোক, ছোট একটা লোক, ওদের হাতে আবার তখনও লাঠি। তো স্বাভাবিক একজন বলতেছি জ্ঞান ফেরার পরে, এটা মরে নাই আবার মার। তো আমার সাথে আরেকটা আসামি ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবির করতো, নুরুন নবী করে নাম, ওরেও আমার সাথে নিয়ে গেল। আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ করতে গিয়ে 5 বার ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। তার মধ্যে 3 বার 1 সপ্তাহের অধিক সময় আমাকে হসপিটালে ভর্তি থাকতে হয়েছে। আমার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক মানুষ আমার ছবি দেখে চিনতে পারে নাই যে এটা আমি মাসুম বিল্লাহ। আমার সেশন 2010-11, আমার 11 সালের মার্চ মাসে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু হয়। তো স্বাভাবিকভাবে প্রথম বর্ষে ছেলেপেলেদের গণ্ডি ক্যাম্পাসেই থাকে, ক্যাম্পাসের বাইরে খুব বেশি চেনা জানা হয় না। তা আমি ক্যাম্পাসের বাইরে প্রথম গিয়েছিলাম 18ই ডিসেম্বর 2011, মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা সমাবেশ। তো সেই সমাবেশে সরকার সেই সমাবেশ করতে দিবে না বলে ঘোষণা দেয় পুলিশের পক্ষ থেকে, যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা আছে, এখানে সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি ছিল সমাবেশ করার। তো আমাদের সেদিন প্ল্যান ছিল যে সকালবেলা থেকে আমরা সেখানে গিয়ে অবস্থান গ্রহণ করব, যেন সরকার আমাদের এই মহৎ প্রোগ্রামকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপস্থিতি যে প্রোগ্রাম হবে সেটাকে বানচাল করতে না পারে। সেদিনই আমি প্রথম ক্যাম্পাসের গণ্ডি অতিক্রম করে সেই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট রমনার গেটে যাই। তো স্বৈরাচারের আজ্ঞাবহ পুলিশ সেদিনই নাশকতার মামলায় আমি প্রথম বর্ষে পড়া অবস্থায় আমাকে সেখান থেকে গ্রেফতার করে, এবং সেই দফায় আমি 72 দিন মানে দ্রুত বিচার মামলায় আমাকে গ্রেফতার করে। একদম স্বাভাবিক অবস্থায় একজন রাস্তা দিয়ে প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাওয়া একজন স্বাভাবিক যুবক হিসাবে কিন্তু আমাকে মামলা দেওয়া হয় আমি নাকি গাড়ি পোড়াইতে চেষ্টা করছি, আমার কাছে বোমা পাওয়া যায়, এরকম বিভিন্ন এলিগেশন দিয়ে আমাকে দ্রুত বিচার আইনে মামলা দেওয়া হয়। সেই দফায় আমি 72 দিন কারাগারে থাকতে হয় আমার। এবং আমার দ্বিতীয় বর্ষ সেমিস্টার ফাইনাল পরীক্ষা, সেটা বলি, দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা আমার কোর্টের অনুমতি নিয়ে দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা আমার কারাগারে বসে অংশগ্রহণ করতে হয়। আল্লাহর অশেষ রহমতে সেই পরীক্ষা আমি সাফল্যের সাথে পাশ করি। কারাগারের পরিবেশ আপনাকে যদি বলি, সেইখানে আসলে কারাগারটা কাদের জন্য? অপরাধীদের জন্য, যারা বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে জড়িত থাকে তাদের জন্য হচ্ছে কারাগার। কিন্তু আমরা যারা আসলে শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে সরকারের প্রতিহিংসার কারণে আমাদের জেলে যেতে হয়, তাদের সাথে আসলে সেই অপরাধীদের যে জগৎ, সেই জগতের সাথে আমরা আসলে সহজে খাপ খাইয়ে উঠতে পারি না। কারণ তাদের জীবন আচার, তাদের আচার ব্যবহার আমাদের তো একইভাবে ট্রিট করা হয়। কারণ জেলখানায় যারা যায় সবাই অভিযুক্ত, সবাই অপরাধী। তো যখন একজন ছিনতাইকারীর সাথে, একজন ডাকাতের সাথে, একজন মার্ডার মামলা আসামির সাথে, বা একজন নারী নির্যাতনকারীর সাথে, বা একজন ধর্ষণকারীর সাথে যখন আমাদেরকে একই সাথে আঙ্গিনা শেয়ার করতে হয়, একই সাথে রুম শেয়ার করতে হয়, বিষয়টা আসলে কতটা বিব্রতকর এবং কতটা কষ্টের এটা তো আসলে বলে বোঝানো যাবে না। অভিজ্ঞতাটা আসলে এক কথায় বলতে গেলে খুবই তিক্ত। আর জেলখানার যে খাওয়া দাওয়া, জেলখানার যে পরিবেশ, এবং বিশেষ করে আমরা যারা রাজনৈতিক মামলায় অভিযুক্ত, মানে এটাকে বলা হতো যে বিএনপির মামলার আসামি, তো তাদের সাথে প্রশাসনের যে ব্যবহার সেটাও খুব বেশি রূঢ়। এবং মানে বিশ্ববিদ্যালয়ে পড়ে একজন শিক্ষার্থী ওই পরিবেশে যদি 1 মাস থাকে, পরবর্তীতে তার 6 মাস লাগবে তার সেই ট্রমা থেকে বের হয়ে আসতে। আসলে এরকম পরিবেশ হচ্ছে কারাগারে। শুধু কারাগার না, আপনার কারাগারের সাথে এখানে অনেক বেশি সম্পর্কিত। কারাগার থেকে আপনাকে গাড়িতে করে নিয়মিত কোর্টে নিয়ে আসা হচ্ছে, আবার গাড়িতে করে কোর্ট থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে মাঝখানের যে পরিবহনের সময়টা, এখানেও আপনার বিভিন্ন শ্রেণীর অপরাধীদের সাথে আপনাকে আসলে ক্লোজলি একদম কানেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো খুব বেশি মানে সাফোকেটেড এবং অনেক বেশি বিব্রতকর। এটা ভাষায় বলে প্রকাশ করার মতো না। একটা ঘটনা বলি, এটা হচ্ছে তখন আমি যখন প্রথম জেলখানায় যাই, তখন জেলখানা হচ্ছে আপনার নাজিমুদ্দিন রোডে, এখন তো হচ্ছে ওই পারে নিয়ে গেছে, নদীর ওই পারে। তো নাজিমুদ্দিন রোডের জেলখানা থেকে হচ্ছে আপনার গাড়িতে করে হচ্ছে পুরান ঢাকায় যে আদালত, সেইখানে নিয়ে যাওয়া হইতো। তো জেলখানার ভিতর থেকে গাড়িতে সব আসামিদের উঠিয়ে যখন হচ্ছে আপনার কারাগারের উদ্দেশ্যে বের হওয়া হইতো, তখন মানে সব ওই দিন যাদের হাজিরা, সব শ্রেণী পেশার আসামিদের একসাথে গাড়িতে লোড করা হইতো। তো গাড়িটা কারাগারের আঙিনা পার হওয়ার পরেই কিছু কিছু আসামি লোকজন দেখতাম যে লাফ দিয়ে
গাড়ির ফাঁক দিয়ে কি যেন একটা পুরিন্দা টাইপের কাগজের গোল কাগজ করে দিয়ে যাচ্ছে। তো প্রথম প্রথম বুঝতে পারতাম না। তো ওইটা নিয়ে তারা হচ্ছে গাড়ির ভিতরে, ওইটাতে কারোর জন্য থাকতো গাঁজা, কারোর জন্য থাকতো ইয়াবা। তো ওরা কোর্টে যাইতে যাইতে ওই গাড়ির ভিতরেই, ছোট একটা গাড়ির ভিতরে আপনার 60 জন 70 জন মানুষ এমনি দম নিয়ে নিতে না পারার মতো একটা অবস্থা। তার মধ্যে ওরা হচ্ছে আবার সেইখানে কেউ গাঁজা সেবন করতো, কেউ ইয়াবা সেবন করতো, ওই যে তাদের ইয়ারা দিতে আসা। এবং এখানে পুলিশদেরও সহযোগিতা ছিল, পুলিশরা দেখতো কিন্তু কিছু বলতো না, কিছু টাকা পয়সা হয়তো পাইতো। তো এই যে দমবন্ধ অবস্থার মধ্যে আবার ইয়াবা সেবন, আবার গাঁজা সেবন, সিগারেট তো আছেই একটার পর একটা। মানে একদিন মনে হচ্ছিল যে আমি মনে হয় আর দম নিতে না পারে আমি মনে হয় মারাই যাব। এটা একটা ঘটনা। আরেকবার হচ্ছে আপনার কাশিমপুর থেকে, একবার আমাকে কাশিমপুরে পাঠানো হয়েছিল, তখন শাহবাগ থানার একটা ওয়ারেন্টের মামলায় আমি বাড়ি থেকে গ্রেপ্তার হই, ঈদের ঠিক আগে আগে বাড়ি থেকে গ্রেপ্তার হই। আমাদের শাহবাগ থানার ওয়ারেন্টের মামলা ওনাকে কাপাসি থেকে গ্রেপ্তার করে আনে। তো ওই মামলায় আমাকে কাশিমপুর কারাগারে রাখা হয়। তো কাশিমপুর কারাগার থেকে আপনার আদালত তো অনেক দূর, আবার জ্যামের রোড, তখন এলিভেটেড ছিল না। তো জ্যামের রোড তো হচ্ছে ভোর সেই ফজরের নামাজের পরেই আমাদের ওইখান থেকে রওনা দিয়ে দেওয়া হইতো। এখানে আসতে আসতে 9টা 10টা বাজে যেত যখন কোর্ট শুরু হয়। তো স্বাভাবিকভাবে একদিন আমাকে ওইখান থেকে আনা হয়, আমার ওই দিন হাজিরা ছিল। তো আকস্মিক মানে আগে না 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 জানাই আমার হাজিরাটা পড়ে যায়। আমি আমার যে সহযোদ্ধা কাউরে জানাইতে পারি নাই যে ওই দিন আমরা হাজিরা, কেউ কোর্টে আইসেন। তো স্বাভাবিকভাবে সেই ভোর সকালে ওইখান থেকে রওনা দেয়, দুইটা বিস্কিট খেয়ে আমি ওই গাড়িতে উঠি, রওনা দিই, 9টার সময় এখানে আসি। তো তার আগেই সম্ভবত ঢাকা কারাগারের কোর্টের প্রাঙ্গণ থেকেই একজন জঙ্গিকে তার সহযোগীরা ছিনতাই করে নিয়ে যাওয়া যায়। তো হচ্ছে ওই কারণে তখন কারাগারে আদালত প্রাঙ্গণের নিরাপত্তা খুব কঠোর ছিল। তো খাবার নিয়ে কাউকে হচ্ছে আদালত পর্যন্ত যাইতে দেওয়া হইতো না ওই সময়। আর আমি তো কাউরে জানাইতেই পারি নাই যে আমার ওই দিন হাজিরা। তো আমার মনে আছে দুপুর যখন 1টার বেশি বাজে, আমার ক্ষুধায় সারা শরীর কাঁপতেছিল, মানে একদম থরথরে কাঁপতেছিল। আমি এরকম ক্ষুধায় কষ্ট আমি আমার জীবনে কোনোদিন করি নাই। এবং ওই দিনের পরে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার মৃত্যুর আগে ক্ষুধায় এরকম কষ্ট তুমি আর কখনো দিও না। আর ওই দিনে আমি উপলব্ধি করছি যে মানুষ পেটের তাড়নায় কেন আসলে রাহাজানি করে, কেন ছিনতাই করে, কেন খুন করে। কারণ আমি আসলে ওই স্মৃতি আর মনে করতে চাই না, কারণ ওই দিন সন্ধ্যার আগে আমি আর কিছুই খাইতে পারি নাই। আমার কাশিমপুর নিয়ে যাওয়ার পরে আমি খাবার পাই, তার আগে আমার মনে হয়েছিল যে আমি অচেতন হয়ে যাব, না নারী বুড়ি সব হজম হয়ে যাচ্ছে, পুরো সময় শরীর কাঁপতেছিল। মানে ওই কথা মনে হলে আমার এখনও মানে কিছু সময়ের জন্য আমি স্তব্ধ হয়ে যাই। আমার মানে ওই স্মৃতি আমি কখনো মনে করতে চাই না। আর আল্লাহর কাছে দোয়া করি মৃত্যুর আগে যেন আল্লাহ আমাকে ওই রকম ক্ষুধার কষ্ট আর যেন কখনো না দেয়। যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাকে প্রথম মেরে হল থেকে বের করে দেওয়া হয়, এটা হচ্ছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি, তার একটা ছবি সহ প্রমাণ হলের ছাত্রলীগের যারা শীর্ষ নেতা ওদের কাছে আসছে। তো ওদের রুলস ছিল যে ছাত্রলীগ না করলে ছাত্রদল করা কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে থাকতে পারবে না। তো যখন তারা জানতে পারে যে আমি যারা জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত, জানা মাত্রই প্রথম আমি এটা ডিপার্টমেন্টের যারা আমার ছাত্রলীগের বন্ধুবান্ধব সহপাঠী তারা জানতে পারে, তারপরে হচ্ছে আমার যারা হলে ছাত্রলীগের নেতৃবৃন্দ ওরা জানতে পারে। তো একদিন আমি ক্লাস থেকে বের হয়ে ক্যাম্পাস শেডোতে বসে চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পরে 15-20 জন ছাত্রলীগের ছেলে, কাউরে কাউরে আমি চিনতাম, কেউ সূর্য সেন হলের ছাত্রলীগের আমাদের বেচের, কেউ জহুরুল হক হলের, কেউ এফ রহমান আমার হলের, ওরা ঐক্যবদ্ধ হয়ে আসে। তো ওরা এসে আমাকে বলতেছে, এই দাঁড়া, কি হয়েছে, ছাত্রদল করস তুই ক্যাম্পাসে আসলি কেন? এটা বললো। আমি বললাম যে ছাত্রদল করলে ক্যাম্পাসে আসা যাবে না, এর কারণ কি? এটা ওর দিকে বলতেছি, পিছন থেকে একজন এসে আমার এখানে একটা ঘুষি মারে। আমি একদম মানে আরেকটা ধরে, সামনে একটাই ছিল আমার বন্ধু ছিল, ওরে ধরে মানে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়। তো এখানে ওরা এক দফায় আমারে মারতে মারতে আমারে বিসি চত্বর পর্যন্ত নিয়ে যায়। বিসি চত্বর পর্যন্ত নিয়ে এক দফা মেরে আমি ভাবছি যে আমার উপর অত্যাচার শেষ। আমার শার্টটা ছিঁড়ে যায়, ঠোঁট নাক ফেটে রক্ত পড়তে থাকে। আমি রিক্সারে ডাকি যে আমি হসপিটাল যাব। ইন দ্য মিন টাইম একজন সাংবাদিককেও আমি ফোন করি, পিন্টু ভাই, উনি এখন ইয়েতে আছেন, ইন্ডিপেন্ডেন্টে আছেন। তো ওনাকে আমি ফোন করি। তো উনি আসতে আসতে
রিক্সা কোনো রিক্সা আমার রক্ত দেখে আমাকে উঠাতে রাজি হচ্ছে না। তো কোনো রিক্সারা রাজি হচ্ছে না। 5 মিনিট সময় অতিবাহিত হইল, আমি ভাবছি যে আমাকে উদ্ধার করার জন্য আমি ফোন করছি আমার সহযোদ্ধাদের, সাংবাদিকদের, কেউ না কেউ তো আসবেই। এর মধ্যে মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগের আরেকটা গ্রুপ চলে যায় লাঠি সোটা নিয়ে। ওরা মানে দ্বিতীয় দফায় আমার 1-1.5 মিনিট যে অত্যাচারটা আমার উপর করছে, আমার মনে আছে যে আমার মাটিতে ফেলে মানে ক্যাটস পরে একজন আমার গায়ের উপরে এইভাবে পা দিয়ে ধরে, আর বাকিরা হচ্ছে আমারে মারতে থাকে। আবার হচ্ছে উল্টায়ে একজন গলায় এইভাবে পা দিয়ে ধরে আর চেহারার মধ্যে মারতে থাকে। মানে পুরো চেহারাটা আমার এইভাবে বিকৃত করছিল যে পরবর্তী 6 মাস পর্যন্ত মানে চোখ কপাল আমার এত মানে বিশ্রী অবস্থা হয় যে কেউ আমার ছবি দেখে বা আমাকে দেখে মানে মানুষ, এখনও ছবিগুলো আছে ফোনে, আপনি চাইলে আপনাকে আমি দিতে পারবো, মানুষ আমাকে মানে চিনতে পারার মতো পরিস্থিতি করে রাখে নাই। তো তখনই আমি জ্ঞান হারাই। আমার জ্ঞান আসে হসপিটালে যাওয়ার পরে। তো যাওয়ার পরে শুনলাম যে আমি জ্ঞান হারানোর পরও 2.5 থেকে 3 মিনিট তারা আমার উপর টর্চারগুলা করে। এটা গেল প্রথমবারের কাহিনী। তারপরে বিভিন্ন কর্মসূচি পালন করতে গিয়ে ক্যাম্পাসে আরও 4বার আমি ছাত্রলীগের হামলার শিকার হয়েছি। আমি 2010-11 সেশনের শিক্ষার্থী। তখন হচ্ছে আওয়ামী লীগের সরকারের একজন ভরা যৌবন, তারা মাত্র 9 সালে রাষ্ট্র ক্ষমতায় আসলে 11 সালে আমরা ক্যাম্পাসে। তো চারদিকে তাদের জয় জয়কার। আপনি চাইলে ভেরিফাই করতে পারেন। আমি যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত হই, তখন আমার সেশনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার সেশনে আমার বাইরে আর 1জন বা 2জন, সর্বোচ্চ 2জন জাতীয়তাবাদী রাজনীতির ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত। কারণ অনেকেই চাইতো যে মাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, তারা একটা মিনিমাম 5 বছর বা একটা লম্বা সময় থাকবে, এই সময় আসলে হলের বাইরে থেকে এই অত্যাচার নির্যাতন সহ্য করে পড়াশোনা ঠিকমতো শেষ করা হবে না, বা কেরিয়ারটাও একটা অনিশ্চয়তার মুখে পড়বে, নানান মুখে মানে যুক্তিতে অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে আসতে তখন উৎসাহিত হয় নাই। আর আমি হচ্ছে ভর্তির যেদিন আমার ক্লাস শুরু হয়, যেদিন আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সে নিশ্চিত হয়, তারপর থেকে আমি ছাত্রদলের কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করতাম। এবং কোনো লেভেলে আমরা যে বিরোধী দলে আছি বা আমরা যে ক্ষমতায় নাই, সেটা আমি কখনো উপলব্ধি করতাম না। যে বিএনপিকে নিয়ে বা ছাত্রদলকে নিয়ে যদি কোথাও অযাচিত সমালোচনা হইতো, অন্যায় সমালোচনা হইতো ক্যাম্পাসে হলে, আমি মানে শোনা মাত্রই সেটার প্রতিবাদ করতাম। একটা ঘটনা ঘটে আমার বাংলা ডিপার্টমেন্টে, আপনাকে বলি, সেটার সাথে আমার উপর দ্বিতীয়বার হামলার একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে একবার সরকার থেকে আলোচনায় আনা হয় যে ভাষা বিজ্ঞান এবং বাংলা বিভাগকে সমমান করে দেওয়া হবে। আমি বাংলা বিভাগের শিক্ষার্থী, যে চাকরির ক্ষেত্রে ভাষা বিজ্ঞান এবং বাংলা সমমর্যাদা লাভ করবে, মানে প্রত্যেকের সার্টিফিকেট ইকুয়াল দেখানো হবে। তো আমরা বাংলা বিভাগের শিক্ষার্থীরা এটার বিরুদ্ধে আন্দোলন শুরু করি যে না, আমরা এখানে সাহিত্য চর্চা করি, আমরা এখানে ব্যাকরণ চর্চা করি, আমরা এখানে সব ধরনের ভ্যারাইটিস একটা অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে বাংলা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যায়, আর ভাষাবিজ্ঞান শুধুমাত্র ভাষা নিয়ে কাজ করে। তো ওই দুইটাকে কোনোভাবেই সমমান করা যাবে না। তো এটা নিয়ে আমরা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের সব ব্যাচের শিক্ষার্থীরা একটা মিছিলের আয়োজন করি। তো স্বাভাবিকভাবে ডিপার্টমেন্টে বিভিন্ন হলের ছাত্রলীগের নেতারা, তারাও আমার ডিপার্টমেন্টের সহপাঠী। তো ওরা মিছিলে স্লোগান শুরু করে জয় বাংলা বলে। তো আমি ওইখানে ওরে মাইক শুরু করি, যেটা হচ্ছে একটা অরাজনৈতিক প্রোগ্রাম। আমরা ভাষাবিজ্ঞান এবং বাংলার সমমান চাই না, এই কারণে আমরা আন্দোলন করতেছি। এইখানে জয় বাংলা আসবে কেন? তো আমি মানে আমার ওইখানে নিজের কন্ট্রোল করতে পারি না। তখন একবার ওরে আমি স্বাভাবিকভাবে থামানোর চেষ্টা করছি যে জয় বাংলা স্লোগান এখানে দিস না, এটা আসলে ওই জয় বাংলা স্লোগানের জায়গা না, আমরা আমাদের দাবি নিয়ে স্লোগান দিই না। আশায় বললো যে কী হয়েছে, দিব জয় বাংলা জাতীয় স্লোগান এসে। তা আমি আর নিজের কন্ট্রোল করতে পারি না, ওর একটা মেরে বসি। তো স্বাভাবিকভাবেই তারপরের দিন তারা সংগঠিত হয়ে আমার উপর দ্বিতীয়বার যে অত্যাচারের ইয়েটা, আমার এই যে দাগ কপালে, তারা এইটা মেয়েরা আমার এই অবস্থাটা করে আর কি। তো কোনো জায়গায় আমি মানে নিজেকে সংযত রাখা বা একটু নিচু হয়ে থাকা, একটু কণ্ঠকে সংযত করা, দলের বিরুদ্ধে অযাচিত সমালোচনা শুনলেও চুপ থাকা, এই বিষয়গুলো আমার মধ্যে ছিল না। আমি সব জায়গায় প্রতিবাদ করতাম, এই জন্যই মূলত আমার বেশি বেশি টার্গেট করা হতো। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমি নিজে সেই জুলাই আন্দোলনের একজন যোদ্ধা। আমি 4 দিন সেই আন্দোলনে গুম ছিলাম। আমার পরিবার, আমার সহযোদ্ধা প্রত্যেকেই ধরে নিয়েছিল যে যেই রাষ্ট্রের যেই ভালনারেবল সিচুয়েশনে আমি গুম, আমারে হয়তো আর বাঁচিয়ে রাখা হয় নাই। তখন রাস্তাঘাটে
শিয়াল কুকুরের মতো লাশ পড়ে থাকতো। ওই সময় আমি ঘুমছিলাম, আমার ফ্যামিলি এবং প্রত্যেকে ধরে নিয়েছিল আমাকে হয়তো মেরে ফেলা হয়েছে। 17 জুলাই 2024 সেদিন রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামে ওয়াসিম আকরামকে গুলি করে হত্যা করা হয়। তো সেদিন বিকেলে আমাদের বিসি চত্বরে ছিল তাদের গায়েবানা জানাজা। ওই দিন হচ্ছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সবগুলো হল ভ্যাকেন্ট করে দেওয়া হয়, কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি জানেন যে 17 তারিখের আগেই পুরোপুরি ছাত্রলীগ মুক্ত, ছাত্রলীগ আর ক্যাম্পাসে কোনোভাবেই প্রবেশ করতে পারে নাই। তো প্রশাসন, এই স্বৈরাচারের আজ্ঞাবহ প্রশাসন ভেবে দেখলো যে যেহেতু ছাত্রলীগ ক্যাম্পাসে নাই, তাহলে ক্যাম্পাসকে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে হলগুলো ভ্যাকেন্ট করে দিতে হবে, খালি করে দিতে হবে, আন্দোলনকারীরা যেন আর হলে থাকতে না পারে। আর আমাদের টার্গেট ছিল যে হল যদি খালি হয়ে যায় তাহলে আমাদের শিক্ষার্থীরা আসলে আন্দোলন করবে কিভাবে, সবার যদি বাড়িতে চলে যাইতে হয়, যদি স্ক্যাটার্ড হয়ে যাইতে হয়, তাহলে তার ক্যাম্পাসে আন্দোলন সংগঠিত করা সম্ভব হবে না। তো সারাদিনই আমরা ক্যাম্পাসে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করি, কোনোভাবে যেন হল ভ্যাকেন্ট করতে না হয়। পুলিশও ব্যাপক পরিমাণে শক্তি প্রদর্শন করে, টিয়ার গ্যাস মারে রোকেয়া হলের সামনে, বিসি চত্বরে সূর্যসেন হলের সামনে, বিজয় একাত্তরের সামনে, এফ রহমান হলের সামনে, ওইদিকে কার্জন হলে, পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে আমরা সেদিন প্রতিরোধ করার চেষ্টা করি। কিন্তু আমরা খালি হাতে আসলে পুলিশের এই টিয়ার গ্যাসের সামনে আর কতক্ষণ টিকবো। তো স্বাভাবিকভাবে পুলিশ বিকালের দিকেই মোটামুটি সবগুলা হল দখল করে ফেলে, মানে ভ্যাকেন্ট করে ফেলে। আর জানাজা শেষ করে সন্ধ্যায় আমি ক্যাম্পাস থেকে বাসার দিকে রওনা দিই। আমার বাসা হচ্ছে চানখারপুলে। তো ভাবলাম যে ক্যাম্পাসে আর কোনো কাজ নাই, তো ক্যাম্পাস তো ভ্যাকেন্ট হয়ে গেছে, বাসায় চলে যাই। তো চানখারপুল মোড়ে হচ্ছে আওয়ামী লীগের যে ওয়ার্ডের নেতাকর্মীরা ওইখানকার চকবাজার থানার, তারা হচ্ছে একটা টহল বসায়। আমি সেটা খেয়াল করি নাই যে চেয়ার দিয়ে তারা রাস্তার দুই পাশে বসে আছে স্ক্যাটার্ড হয়ে। তো আমারও মাস্ক পরা, আমি হেঁটে চলে যাচ্ছি, আমি ভাবছি আমাকে তো চিনবে না, কারণ স্থানীয় নেতাকর্মীরা আমাকে ওইভাবে চেনার কথা না, যদিও আমি 10 বছর যাবত এলাকায় থাকি। তো মোড়, চানখারপুল মোড়টা ক্রস করার পরেই একজন আমার পিছন থেকে ডাক দেয়, এই মাসুম। মানে তখন আমি ভাবছি যে পরিচিত কেউ ডাকলো কিনা, তখন আমি ঘুরে তাকাই, তখন দেখি যে চেয়ারে বসা সবাই আমার দিকে তাকায় আছে, মানে কেউ একজন আমাকে মার্ক করে ফেলছে। এটা আমি ওই দিকে তাকাই, পিছন থেকে একজন এসে আমার কলারে ধরে ফেলে যে পাইছি তোরে। তার আগের দিন হচ্ছে, তার একদিন আগে এই 15 জুলাই চানখারপুল মোড়ে আমাদের শিক্ষার্থীদের সাথে ওই স্থানীয় যে আওয়ামী লীগ, ওদের প্রায় 1.5 ঘন্টা ব্যাপী একটা ব্যাপক লড়াই হয়। ওই লড়াইয়ে ওদের ওই স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর মাথা ফাটে, কেউ কারো বুকে ইট লাগে, বিভিন্নভাবে তারা ইনজুর্ড ছিল। তো ওই ঘটনা নিয়ে তারা খুব ক্ষিপ্ত ছিল। তো ওরা কয়, পাইছি তোরে, তুই ওই দিন আমাদের উপর হামলা করছস। এইটা কই বইলা কোনো কথা নাই, মানে কিল ঘুষি মাথায়, সবগুলা মাথায়। ওরা আমার ফোনটা নিয়ে চেক করে, আমার পরিচয় নিয়ে নিশ্চিত হওয়ার জন্য আমার ফিঙ্গার দিয়ে আনলক করে। তো প্রথমে আমার ফেসবুক আইডিতে ঢুকে যখন দেখে যে মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, তখন তো তার আরও বেশি নিশ্চিত হয়ে যায়। তো ফোনটা নিয়ে যায় আর তারপরে অত্যাচার শুরু হয়। তো এর মধ্যে একটা ছেলে দেখলাম পিছন থেকে সে ফ্লাইং কিক মারে আমার একদম বুকে। তো বুকে ফ্লাইং কিক মারার পরে আমি মাটিতে পড়ে যাই। তো মাটিতে পড়ার পরে যেভাবে পারছে এলুপাথারি লাথি ঘুষি কিল, পুলিশ সামনে 10 হাত দূরত্বে পুলিশ দাঁড়াইছিল। আমি হাতড়ায় একবার পুলিশ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। তো আমি ওর নেম প্লেট ছিল না, থাকলে ওরে আমি সারা জীবন মনে রাখতাম। আমি যখন হাতটায় ওর পর্যন্ত যাই, পিছন দিয়ে ওরা মানে লাথি ঘুষি সমানে মারতেছে। একজন তো ইটের এক দলা নিয়ে আসছে, সিমেন্ট দিয়ে ইটের এক দলা, যে এটা আমার মাথার মধ্যে মারবে। আমি এইভাবে তখন মানে কথা তো বলতে পারি না, এইভাবে আমি করজোরে ক্ষমা চাই যে জীবনটা অন্তত আমার ভিক্ষা দেন, মারে নাই। তো আমি একবার ওইভাবে মাটি হাতড়াইতে পুলিশ পর্যন্ত যাই। এটা আমি চিনতে পারি না ওদের আওয়ামী লীগেরই কেউ, স্থানীয় আওয়ামী লীগেরই কেউ, কারণ সবাই তো আমি চিনি না। না, নেম প্লেটটা ছিল না, থাকলে কিন্তু আমি পুলিশের, জি নেম প্লেটটা ছিল না। না না না, পুলিশের ঘটনাটা বলি। আমি হাতড়ায় পুলিশ পর্যন্ত যাই, আমার ধারণা ছিল ওর পর্যন্ত যদি আমি কাছাকাছি যাইতে পারি, সে অন্তত মার থেকে আমারে বাঁচাবে। কারণ আমার ভিতরে ভয় ঢুকে গেছে যে সারা দেশে আওয়ামী লীগের যে বাজে অবস্থা, ওরা যে পরিমাণ ক্ষিপ্ত, এখানে আমার যে অবস্থায় ধরছে, যে পুলিশের যে ঘটনাটা বলতেছিলাম। তো পুলিশ পর্যন্ত হাতড়ায় কোনো রকম যাওয়ার চেষ্টা করি যে ওর কাছাকাছি গেলে সে হয়তো আমাকে বাঁচাবে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, সে পা দিয়ে আমার এইভাবে ধাক্কা দিয়ে আর ওর নির্যাতনকারীদের দিকে আবার ঠেলে দিচ্ছিল। আমার সেই ঘটনাটা মনে পড়ে। আমি ওর চেহারাটা অনেক মনে রাখার চেষ্টা করছি, কিন্তু ওই পরিস্থিতিটা আসলে মনে রাখার কথা না। আমার জ্ঞান হারানো পর্যন্ত এটাই মনে আছে যে ওরা মেরে আমার অবস্থা যখন মানে রক্তাক্ত, ওরা ভাবছে যে এবার হয়তো আমি মারা যাব। ওরা ওইখানে পুরাতন আফতাব হোটেল নামে একটা জায়গা আছে চানখারপুল মোড়ে, খুব বিখ্যাত হোটেল, ওইটা সবাই চিনতো, আফতাব হোটেল। ওইখানে এখন
আফতাব হোটেলের মালিকানার কি একটা ঝামেলার কারণে এখানে এখন আবাসিক একটা হোটেল হয়েছে 2 তলা, হোটেলটার নাম ভুলে গেছি। ওই হোটেলের 2 তলার রুমে আমারে তোলে, তুইলা মুখে টুকে পানি টানি ছিটায় রক্ত টক্ত পরিষ্কার করে ওই ছাত্রলীগের লোকজনই। এর মধ্যে তারা আবার থানায় ফোন দেয়, চকবাজার থানায়, পুলিশ আসার জন্য। তো ওরাও একটু মনে হয় হয়ে গেছিলো যে মারা গেছি কিনা। তো আমার ব্লাডটা মুছে আমার মনে আসছে যে আমার মুখে পানি, তো ওরা পানি দিয়ে আমার তখন আমার জ্ঞান ফিরে। তখন আমি দেখি যে ওরা আমার উপরে এইভাবে নিয়ে আসছে রুমের ভিতরে, বদ্ধ রুমের ভিতরে 15-20 জন লোক, ছোট একটা লোক, ওদের হাতে আবার তখনও লাঠি। তো স্বাভাবিক একজন বলতেছি জ্ঞান ফিরার পরে, এটা মরে নাই আবার মার আবার মার আবার মার। এটা বলা মাত্রই 2 জন হাতে স্ট্যাম্প ছিল, ওই স্ট্যাম্প দিয়ে আমার 2 হাঁটুতে ইচ্ছা মতো, আমি শোয়া বিছনায়, তখন হাঁটুর উপরে আর মারে নাই, 2 হাঁটুতে ইচ্ছা মতো কতক্ষণ বাড়ি বাড়ি দিল। আমি মানে দ্বিতীয়বার জ্ঞান হারানোর আগে আমার এটাই মনে আছে যে মানে আমি ওদেরকে বলতেছিলাম যে আমার প্রাণটা ভিক্ষা দেন, আমার জানে মাইরেন না, আমার জানে মাইরেন না, এই কথাটুকু শুধু বলতেছিলাম। তারপরে আবার দ্বিতীয়বার যখন জ্ঞান আসে তখন দেখি যে চকবাজার থানার পুলিশ আমার এইভাবে কাঁধে করে ধরে ধরে নিয়ে গাড়িতে উঠাচ্ছে। তারপরের ঘটনা হচ্ছে চকবাজার থানায়, হ্যাঁ না সরাসরি নিয়ে যায় চকবাজার থানায়। তো আমি ভাবছি যে আমার হয়তো ঢাকা মেডিকেল নিবে, হসপিটালে চিকিৎসা দিবে। তো চকবাজার থানায় আমার কিন্তু রক্তাক্ত অবস্থা, আমার খুব বাজে অবস্থা। তো চকবাজার থানার এসি তখন নাম হচ্ছে বাবু, নেম প্লেট লেখা, নাম এসি বাবু। তো ওর কাছে পুলিশের কাছে আমার ফোনটা দিয়ে দেয়। ও আমার ফোনটা চেক করে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তখন আমরা আন্দোলনের বিভিন্ন খুঁটিনাটি ইস্যু নিয়ে শেয়ার করতাম, ওই হোয়াটসঅ্যাপগুলা গ্রুপগুলা দেখে ও বলতেছে কি আমারে প্রথমে যে তুই তো ওনে মরে গেলেই ভালো ছিল রে, এখন তো তোরে গুলি করে মারতে হবে। মানে আমি একবার ভাবলাম যে যাক, পুলিশ থেকে যেহেতু প্রাণ নিয়ে, ছাত্রলীগ থেকে যেহেতু প্রাণ নিয়ে বাইচে ফিরছি, পুলিশের কাছে আসছি, এইবার অন্তত আমার লাইফটা সেফ। জেল আলা যে কয়দিন হয় হোক, আগে আরও 4 বার জেল খাটার অভিজ্ঞতা আছে। কিন্তু সে প্রথমে বলতেছে যে তুই তো ওনে মরে গেলে ভালো ছিল রে, এখন তো তোরে গুলি করে মারতে হইব, ক্রস ফায়ার দিতে হইব। তুই যেই পরিমাণ শিয়ানা, হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখে এগুলো বলতেছে। তা আমি আর কি বলবো, আপনিও তো বিশ্ববিদ্যালয়ে মনে হয় পড়ছেন, কয়ে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি কিন্তু তোর মতো কুলাঙ্গার ছিলাম না। আমাদের যে সর্বোচ্চ নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন রানিং চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তো এবং আমার কুলাঙ্গার বলে সাব্যস্ত করে। আমিও বিশ্ববিদ্যালয়ে পড়ছি কিন্তু তোর মতো কুলাঙ্গার ছিলাম না, যে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বাইরে গিয়া তুই এদের পতনের জন্য ষড়যন্ত্রকারীদের সাথে আন্দোলনে গেছস, মানে একটা ন্যারেটিভ দাঁড় করায়। তো আমার প্রাণ সংশয়, আমি আর তখন কিছু বলতে পারিনি। তো হচ্ছে তখন একটা মেডিকেল টিম তখন হসপিটালে নিয়ে আসে, কখন ফোন করছে জানি না। ওরা এসে আসে আমার একটু ড্রেসিং দেয় আর 2টা নাপা দিয়ে যায়, এখন একটা খাইতে আর রাতে খাওয়ার পরে একটা খাইতে দিয়ে এটা চলে যায়। ওরা ডাক্তার না, মনে হয় যে কিছু একটা হবে এই। তো তারপরে ওরা ডিবিতে ফোন করে। তো ডিবির যে চকবাজার থানার যে মানে চকবাজার জোনের যে ডিবির টিম, ওরা আসে 30-40 মিনিট পরে ওরা একটা গাড়ি নিয়ে আসে। তো থানা থেকেই আমার 2 হাত পিছনে আর হচ্ছে চোখটা গামছা দিয়ে একটা বাঁধে, লাল গামছা দিয়ে বাঁধে, বাইদা থানার পিছনের গেট দিয়ে আমারে বের করে। কথা বলতেছিল যে পিছনের গেট দিয়ে বের করবে, কারণ হচ্ছে চোখ বাঁধার পরে আর আমি কিছু বলতে পারি নাই আমার কোন দিক দিয়ে বের করতেছে, কোথায় নিয়ে যাচ্ছে। শুধু এটুকু আগে জানতে পারতাম যে ডিবির একটা টিম আসতেছে, আমাকে নিয়ে যাবে। তো আমার শরীর তখনও কাঁপতেছিল যে ডিবির টিম আসতেছে, নিয়ে যাবে, স্বাভাবিকভাবে ক্রস ফায়ার দিবে। আর যেহেতু একটু আগে এসি আমাকে বলছে যে তুই ওইখানে মারা গেলেই ভালো ছিল রে, এখন তো তোরে ক্রস ফায়ার দিয়ে মারতে হবে। তো ভয়ে আমার শরীর কাঁপতেছে, দোয়া দুরু যা পারি পড়তেছি। তো ডিবি চোখ বেঁধে পিছনে হ্যান্ডকাপ লাগায় ধরে ধরে নিয়ে গাড়িতে তোলে। তো গাড়ি একটা লম্বা সময় ধরে চলতে থাকে। তো আমার চোখ বাঁধা, কোথায় নিয়ে যাচ্ছে আমি তো আর কিছু বুঝতে পারি না। তো একবার ওদের কাছ থেকে জানার চেষ্টা করি যে আসলে আমরা কোথায় যাচ্ছি। তো পিছন থেকে জিজ্ঞাসা করে, একজন আমার গাড়ি একটা থাপ্পড় দেয় যে বেশি কথা বলস কেন, বুঝস না কি করবো, কই যাচ্ছি বুঝে আসে না, দোয়া দূরত পর, এটা বলে পরে তখন আমি মানে ভয়টা আরও বাড়ছে যে আমার মনে হয় ক্রস ফায়ারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। না থাক, 40-50 মিনিট পরে ঘুরাইয়া তখন ওরা একটা জায়গায় নিয়ে গাড়িটা থামাইলো। গাড়িটা থামায় নিজেরা মনে হয় কিছু খাওয়া দাওয়া করলো, বিড়ি সিগারেট খাইলো না কি করলো। তখন ভাবলাম যে ওইখানেই হয়তো আমার ক্রস ফায়ার দিবে। আমি কাঁপতেছি আর দোয়া দূর যা পারি পড়তেছি।
তো পরে বুঝতে পারলাম যে আমার রাইখা ওইখানে তার আরেকজন আসামি ধরতে গেছে। কোন জায়গায় আমার চোখ বাজে আমি তো আর জানি নাই, কিন্তু ওই আসামিরে পায় নাই। না পাওয়ার কারণে পরে ওইখান থেকে তারা আমারে নিয়ে কোথায় একটা আইসা পড়ে আমি বুঝতে পারি না। ওইখানে চোখ বাঁধা অবস্থায় মনে আছে যে একতলা সিঁড়ি দিয়ে উঠায়, তারপরে মনে হয় লিফটে কিছুক্ষণ উঠায়, উঠানোর পরে লিফট থেকে নামায়া কোনো একটা রুমের ভিতরে নেয়। ছোট একটা রুম, মানে কয় ফুট হবে, 8 ফিট বাই 6 ফিট বা এরকম হবে আর কি। এইরকম একটা রুমে নিয়ে আমার চোখটা খুলে, আমি তো জাপসা দেখতেছিলাম দীর্ঘক্ষণ, খুব টাইট করে চোখ বাঁধা ছিল, হাতের হ্যান্ডকাপ খুলে দেয়। পরে বলতেছে যে সকালে অফিসাররা আসলে তোর বিষয়ে সিদ্ধান্ত হবে, ওই পর্যন্ত এখানে চুপচাপ থাকবি। তো এটা কোথায়, এটার কি অবস্থা, কেমনি কি, আমি আসলে কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না। তো তখন রাত না সকাল বা রাতের কয়টা বাজে, সকাল কখন হবে আমি বুঝতে পারি নাই। তো ওই দিন ক্যাম্পাসে সারাদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাসে কোনো খাবার দাবার ছিল না। আর আমাদের আশঙ্কা ছিল ক্যাম্পাস থেকে খাওয়ার জন্য যদি একবার বের হই তখন পুলিশের কারণে আর ক্যাম্পাসে ঢুকতে পারবো না। ওই দিন দুপুরে আমি না খাওয়া, দেখেন কি একটা অবস্থা। প্ল্যান ছিল সন্ধ্যায় বাসায় গিয়ে খাবো, তো যাওয়ার সময় এই পরিস্থিতি। তো ওদের কাছে আমি খাবার চাই যে আমার অবস্থা খুবই খারাপ, আমার ওষুধও দিচ্ছে, ওষুধ খাইতে হবে, এই কিছু একটা খাবার দেন। ওরা বলে, এই একটা বাজে গালি দিয়ে বলে যে এত রাতে খাবার পাবো কই, কালকে যাবি মইরা এখন করস খাবার খাবার। মানে তাদের এক ইঙ্গিত যে ওরা মাইরা ফেলবে আমারে। তো তো ভয়ে আসলে ক্ষুধা তখন খুব বেশি পেন দিচ্ছিল না, কারণ আমার ভিতরে যখন বাঁচবো না মরবো, গুলি করবে কতটুকু কষ্ট পাবো, কোথায় গুলি করবে, কখন করবে, সময় যাচ্ছে না কেন, এইগুলা নিয়ে যখন ভাবনা, তখন আসলে ক্ষুধার কষ্ট খুব বেশি সহ্য হয় না। তো বারবার একটু আরেকটু পরে পরে আসে একজন করে, মানে যার এই জায়গায় সবার একই কথা যে তোরে মেরে ফেলা হবে, একটু পরে ক্রস ফায়ার দেওয়া হবে। যাক, পরের দিন সকালে একজন করে অফিসার আসে, আমার চোখ হাত বাইদে অফিসারের কাছে নিয়ে যায়, ওইখানে নিয়ে জিজ্ঞাসাবাদ করে, আবার নিয়ে আসে, আবার খুলে দেয়। এরকম করে প্রতিদিন 3জন 4জন করে অফিসার 2 দিন টানা আমারে জিজ্ঞাসাবাদ করে। একজনের ফোন চেক করে আর জিজ্ঞাসাবাদ করে, ফোন চেক করে আর জিজ্ঞাসাবাদ করে। তারপরে হচ্ছে 3য় দিন আমারে হচ্ছে তারা ওই ডিবির যে গারদ, ডিবি অফিসের গারদ, জানি না আপনারা গেছেন কিনা কখনো, ডিবি হারুন তখন ডিবির চিফ, ওই ডিবিএফ অফিসের গারদে আমারে ওই ওই বদ্ধ রুম থেকে, সিঙ্গেল রুম থেকে যেখানে আমার বন্দি করে রাখা হয়েছিল, ওইখান থেকে ডিবির গারদে শিফট করে। ওইখানে যাই দেখি যে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ, ওনাদেরকেও ধরে নিয়ে আসা হয়েছে। ওইখানে ছিল শহীদুদ্দিন চৌধুরী এনি, ছিল সুলতান সালাউদ্দিন টুকু, ছিল আমির খসরু মাহমুদ চৌধুরী, ছিল রুহুল কবির রিজভি, ছিল নজরুল ইসলাম খান, এখন যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, অনেকেই ছিল। এবং ওনাদের ঘটনা আরেকদিন আলাদাভাবে আলাদা এপিসোডে বলতে হবে। আমার চোখের সামনে ওনাদের সিনিয়র নেতৃবৃন্দদের যে নির্যাতনটা করা হয়েছে, সুলতান সালাউদ্দিন টুকু, যিনি এখন মৎস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে, আমরা পাশাপাশি বেড শেয়ার করেছিলাম গারদে। তো আমার মনে আছে একদিন সকাল 8টায় আমরা নাস্তা করি, 2টা রুটি খাই, যেদিন শেষ দিন, আমার যেদিন কোর্টে তোলা হবে তার আগের দিন সকালে। তো নাস্তা খাওয়ার পরেই 2টা পুলিশ অফিসার আসছে যে এই সুলতান সালাউদ্দিন টুকু ভাই আসেন, আপনার ডাক পড়ছে। তো বাইরে নাস্তা শেষ করার আগে ওইখান থেকে ডেকে নিয়ে যায় ডিবির অফিসারদের রুমে, ওইখানে জিজ্ঞাসাবাদ করবে। তো প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে ওইখান থেকে বাইরে আবার গারদে নিয়ে আসে। আনার পরে আমি দেখি যে বাইরের হাত পা কাঁপতেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে। তো ওনারা, আমি রাজনৈতিকভাবে সুলতান সালাউদ্দিন টুকুবের খুব ঘনিষ্ঠ, অনেক আগে থেকে ওনার সাথে আমার সংশ্লিষ্টতা। তো ওনাকে আমি কখনো এইভাবে কাঁদতে দেখি নাই, তো আবার শরীরও কাঁপতেছে। তো দেখে আমার ভিতরটা মোচড় দিয়ে উঠলাম, বলো ভাই কী হয়েছে আপনার? ধরে পুলিশ লকআপ খুলে ঢুকানোর পরে ধরে বসাইছি, বসানোর পরে দেখলাম যে 2 পায়ের গোড়ালি দিয়ে আপনার রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। গোড়ালির যে হাতটা, এটা ফেটে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। তো ভিতরে তো তুলা ব্যান্ডেজ কিছুই নাই। পরে আমি আমাদের যে পুরনো কাপড়, ব্যাগে যে কাপড় চোপড় ছিল, অনেকে তো যারা স্বাভাবিক আসামি, কেউ স্বর্ণ চোরাচালান মামলার, কেউ ডাকাতির, ওদেরকেও তো ডিবি কার্যালয়ে রাখা হয়, ওদের কাছে জামা কাপড় ছিল, ওইখান থেকে একটা পুরান জামা কাপড় নিয়ে আমি ব্লাডগুলো মুইসা তারপরে এই একটু পরে আবার ওরা একটা মেডিকেলের পাঠায়, ওই ওদের ডিবির কার্যালয়ের ভিতরে একটা মেডিকেল ইউনিট আছে, ওইখানে নিয়ে কী যেন ওষুধ টষুধ লাগাই দেয়।
তো আমি ওই ডিবি কার্যালয়ের সিনিয়র নেতাদেরও আমার এই সময়টাতে দেখলাম যে এই পরিমাণ নির্যাতনের শিকার করতে। আরও যারা ছিল মানে বলে শেষ করা যাবে না কি পরিমাণ অমানসিক নির্যাতন, এই 60 বছর 70 বছর ঊর্ধ্ব নেতাদের ধরে ধরে ঝুলায়ে, মানে হ্যান্ডকাপ লাগায় উপরে ঝুলায় তারপরে শরীরে টর্চার করা হইতো এই রকম। এখন হয়তো অনেকে লোক লজ্জার বই এগুলা বাইরে ডিসপোজ করে না, কিন্তু আমার একদম ভিতর থেকে কাছ থেকে দেখা কি অমানসিক দিন আমার যে ক্রসফায়ারের বিষয়টা গেল। তো 2 দিন জিজ্ঞাসাবাদের পরে আমারে হচ্ছে ডিবির গারদে নিয়ে আসা হইলো। তো জিজ্ঞাসাবাদ শুধু যে সবকিছু তো আমার হোয়াটসঅ্যাপে আছে। এখন জিজ্ঞাসাবাদের ওদের ইস্যু একটাই, কারণ আমার কাছে জানার মতো ওদের কিছুই নাই, কারণ আমরা যাই করতাম সব তো হোয়াটসঅ্যাপে শেয়ার করতাম, আর হোয়াটসঅ্যাপ পুরো গ্রুপটা আমার ফোনটাই তো ওদের কাছে, ওরা সব কিছুই দেখতো। ওদের কথা ছিল একটা যে এই তুই মোবাইল থেকে অমুকরে ফোন দে, মনে করেন আমাদের ছাত্রলীগের প্রেসিডেন্ট রাকিব ভাই, সেক্রেটারি নাসির ভাই বলতো যে ওনাদেরকে ফোন দিয়ে বল দেখা করব। তো আমি বললাম যে আপনি পাগল হয়েছেন, আমি গুম হয়েছি, আমারে আপনারা গুম করে রাখছেন, ওরা কি জানে না আমি ফোন দিলে কি ওরা দেখা করবে? পরে কয় না আমি তো তোদের নাম্বার থেকে ফোন দিতে বলি না, আমাদের নাম্বার থেকে ফোন দে। তো দেন আপনি ফোন দেন, কিন্তু ওরা ফোন দিত ভাইদের নাম্বারে ফোন ঢুকতোই না। আর সবচেয়ে বড় যে জিজ্ঞাসাবাদের জায়গাটা, ওরা মানে আমি জানি না জানার পরেও যে মানসিক অত্যাচারগুলো করতো সেটা হচ্ছে যে কোন নেতার অবস্থান কোথায়, তুই কার রাজনীতি করস, কার সাথে রাজনীতি করস, অমুকের সাথে, অমুক কোথায় থাকে, কোন বাসায় থাকে। আমি বললাম যে অফিসার এটা কি এই আন্দোলনের সময় কেউ কি কোনো সুনির্দিষ্ট বাসায় দীর্ঘদিন অবস্থান করবে? এতই বোকা ছাত্রদলের নেতারা। আর আর আমি নিজেও কোনো সহযোদ্ধারে আমার বাসা চিনাই না, আর কোনো সহযোদ্ধা তাদের বাসা আমারে চিনায় না। এটা খুবই স্বাভাবিক, আপনারা ফোন ট্র্যাক করে দেখতে পারেন, কিন্তু বাসা আমরা কেউ কারো বাসা চিনি না। এই কথাটাতেই তারা কোনোভাবে বিশ্বাস করতো না। ওদের কথা হচ্ছে যে তুই 5 জনরে যদি ধরাই দিতে পারোস তোর লাইফ আমরা বাঁচাই দিব, মানে এই ধরনের মানসিক টর্চারগুলো করতো। তো আমি 5 জনরে কই থেকে ধরাবো, আমি তো কারো বাসায় চিনি না। আর আপনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনাদের কাছে তো সব ধরনের ইনফরমেশনই থাকবে, আপনারা খুঁজে দেখেন। এনে আমার জিজ্ঞাসাবাদ করার তো কিছু নেই। পরে শেষ দিন বলতো যে তুই জাস্ট 2 জন ধরাই দে, তাইলে তোর জীবনটা বাঁচাই দিব। আমি বলছি আমি কীভাবে ধরাই দিব, আমি তো কারো বাসা চিনি না, আমি আমার বাসা যেখানে কারো চিনাই নাই, ওখানে অন্য কেউ আমার বাসা কীভাবে চিনাবে? তো এটার পরে যেটা ঘটলো, কোর্টে তোলার আগে যেদিন আমার গুমের অধ্যায় শেষ হয় 22শে জুলাই 2024, তখন আপনার ফ্যামিলি কেউ জানে না, ফ্যামিলি সহযোদ্ধা কেউ জানে না যে আমি কি অবস্থায়, সবাই বাইরে ধরে নিচ্ছে যে আমি গুম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একজন অফিসার, উনি জসিমউদ্দিন হলের ওই রমনা জোনেরই ডিসি ছিল, সরি না ডিসি না এডিসি ছিল, নামটা ভুলে গেছি, যাক কিছু একটা নাম হবে। উনি যখন আমার জিজ্ঞাসাবাদ করে, উনি আমার পরিচয় পায়, উনি নিজের পরিচয় দেয়, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4-5 সেশনের বা হ্যাঁ জসিমউদ্দিন হলের শিক্ষার্থী, নামটা ভুলে গেছি, মাদারীপুরের দিকে বাড়ি। তো ওনাকে আমি বলি দেখেন ভাই আপনি তো ক্যাম্পাসের, আমার আম্মা হার্টের রুগী, ডায়াবেটিসের পেশেন্ট, তো স্বাভাবিকভাবে আজকে 3 দিন হইতে চললো, তা তাদের সন্তান বাইচে আছে না মরে গেছে তারা জানে না, তো আমার আম্মাটা বাঁচবে না ভাই, জাস্ট একটা মেসেজ আপনি বলে দেন যে আমি গ্রেফতার আছি, আপনাদের কাছে আছি। ওনার হাত ধরে আমি কান্না করে দিছি যে এইটুকু আমারে করেন, আম্মাটা আমার খুবই অসুস্থ, আর হার্টের রুগী, প্রেশার, ডায়াবেটিস, বহুমুখী সমস্যা, এরকম শুনলে আমারটা হয়তো বাঁচবে না, আমি জানি না বেঁচে আছে কিনা, আপনি জাস্ট একটা ফোন দিয়ে দেন। উনি আমার কথায় কোনো কর্ণপাতই করেন, মানে কোনো রকম কর্ণপাতই করে নাই, জাস্ট সেটাই ব্যবহার করে। বললাম যে ঠিক আছে আপনি তো আমাদের সহযোদ্ধা অনেককে ছিলেন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, কাউরে একটু ইনফর্ম করেন যেন আমার বাড়িতে একটু জানায়। তিনি আমার কথায় কোনো কর্ণপাতই করেন না। মানে কতটা সরকারের পাচাটা হইলে, কতটা স্বৈরাচারের আজ্ঞাবহ হইলে যে একজন বিশ্ববিদ্যালয়ের বড় ভাই তার ছোট ভাইয়ের সাথে এই অমানসিক ব্যবহারগুলো করতে পারে, আসলে এটা বাংলাদেশের পুলিশ ছাড়া অন্য কারোর সাথে ডিল না হইলে আপনি বুঝতে পারবেন না। যাই হোক, 21 তারিখ রাত তখন প্রায় 3টার মতো বাজে, তখন ওই ডিবির গারদ থেকেই তারা আমারে ডাকে, এই মাসুম বিল্লাহ পিতা চান মিয়া আসো আসো আসো। তো এত রাতে হঠাৎ করে আবার আমার ডাক পড়লো, গত 24 ঘন্টায় কোনো ডাক নেই, আমার ভিতরে তখন আবার ভয় ঢুকে, এত রাতে ডাকলো আমারে বের করবে, তার মানে এই মনে আমার খারাপ সময় চলে আসছে। আর বাইরে থেকে যারা গ্রেফতার হয়ে নতুন নতুন ভিতরে আসতেছে প্রত্যেকের কাছেই শুনি যে রাস্তার অবস্থা খুবই খারাপ, আর রাস্তাঘাটে কুত্তার মতো করে লাশ পড়ে আছে, ওই যাত্রাবাড়িতে পুলিশ মাইরা ঝুলাই রাখছে,
ওই শনির একটা এটা হয়েছে, ওইদিকে ড্যামরাতে এটা হয়েছে, ওইদিকে গাবতলিতে সাভারে এইরকম মর্মান্তিক ঘটনা ঘটছে। এগুলো শুনা বাইরের পরিস্থিতি কতটা খারাপ সেটা বুঝতে পারি। তার মধ্যে রাত 2:30টার সময় আমার ডাকলে মাসুম বিল্লাহ আসো, তখন আমার ভিতরে আবার হঠাৎ করে আমি কিন্তু মোটামুটি রিল্যাক্স হয়ে গেলাম যে যেহেতু আমার গারদে আনছে, এতগুলো পরিচিত আমার নেতাদের সাথে দেখা হয়েছে, এখন তো আর আমারে অন্তত মেরে ফেলবে না। কিন্তু এই গভীর রাতে যখন আবার আমারে ডাকলো, তখন হঠাৎ আমার সেই ভয়টা আবার ফিরে আসলো যে আমার মনে হয় এইবার মনে হয় আমার ক্রস ফায়ার নিশ্চিত। স্বাভাবিকভাবেই তারা চোখ বাঁধে, হাত পিছনে বাঁধে, একটা গাড়িতে উঠায়। ও আমার যতদূর মনে আছে যে সামনে পিছনে প্রায় 4-5টা গাড়ি হবে। তো আমার সাথে আরেকটা আসামি ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির করতো, নুরুন্নবী করে নাম, ওরেও আমার সাথে নিয়ে গেল। তো ভাবলাম যে শিবিরের একটারে আমার সাথে নিচ্ছে, তো শিবির তো তখন নিষিদ্ধ সংগঠন, তো তাহলে তো ক্রস ফায়ার নিয়ে নিশ্চিতই, তো শিবিরের তো বাঁচায় রাখার কোনো কথা না, সাথে যেহেতু আমারে নিচ্ছে তাহলে মানে আমারও বাঁচায় রাখবে না। যাক, নিয়ে গেল। তো অফিসার আমারে বললো যে যেভাবে বলবো ওইভাবে, শুধু চুপ করে বসে বসে থাকবি আর যা বলবো তা করবি। তো আমি থরথর করে কাঁপতেছি আর দোয়া দরুদ পড়তেছি যে গুলি তো যে কোনো দিক থেকে করতে পারে, পিছন থেকেও কেউ করে দিতে পারে, সামনে থেকেও কেউ করে দিতে পারে। হ্যাঁ, আমরা দুজন একসাথে, আমাদের ডান পাশে একজন অফিসার, বাম পাশে একজন অফিসার, পিছনে অফিসার, সামনে অফিসারটা ড্রাইভারের সাথে বসে। এবং গাড়ি চলার শুরু অবস্থায় দেখেন কি ওরা একসাথে মনে হইলো যে ওদের আর্মসটা লোড করলো, আর্মস লোড করার যে সাউন্ড, একসাথে সবাই একটা ক্যাট করে একটা শব্দ হইলো। আমি ও মাগো করে একটা চিৎকার দিয়ে উঠলাম, আমার মনে হলো কি যে এই মনে গুলি করে দিবে। পরে ওর বলছে যে চুপ করে বস, কিচ্ছু হবে না, চুপ করে বস, যেভাবে বলবো ওইভাবে কর, মারবো না, একবারের মতো। আমি ভাবছি যে কথার কথা বলছে, মারবে না, মারবে তো অবশ্যই। যাক, বেশি না 5 মিনিট গাড়ি চললো, তখন দেখি যে গাড়ি চলার পরে গাড়ি থেকে নামানোর আগে চোখের খুলে দেয়, চোখের যে বাঁধনটা দিচ্ছিল গামছা দিয়ে, গামছা না ওইটা ডিবি কার্যালয়ের সমস্ত লঙ্গি ছিল, গামছা মনে ছিল না ওদের কাছে, লঙ্গির মতো কিছু একটা দিয়ে বাঁধে। তো গাড়ি থেকে নামানোর আগে চোখের বাঁধন খুলে দেয়। খুলে দেওয়ার পরে আমি দেখি যে এটা হচ্ছে শাহবাগ রমনার যে গেটটা আছে, শিশু পার্ক এবং রমনার গেট, এর মাঝামাঝি জায়গায়। তো যাই দেখি যে পুলিশ, র্যাব, বিজিবির বিশাল টহল ওইখানে, না হলেও সব মিলে 300-র মতো হবে। ওরা আর্মস নিয়ে ওইখানে, ওইখানে দিন সম্ভবত কারফিউ ছিল, ওরা রাতে ওই সিএনজি টিএনজি চেক করতেছে, বাইকারদের জিজ্ঞাসাবাদ করতেছে এরকম। তো এখানে গাড়ি থেকে আমারে নামায় হচ্ছে শিশু পার্কের পাশে একটা টিন এরিয়া ছিল, এখানে কাজ চলতেছিল, ওর পাশে নামায় আমার হাতে একটা বস্তা দেয়, বলে যে এটা নিয়ে চুপচাপ হাঁটবি, সামনে কোনো সাউন্ড করবি না, চুপচাপ হাঁটবি, কিচ্ছু করবো না। তখন আমার মনে হলো যে না, আমার মনে হয় রিকভারি দেওয়ার জন্য নিয়ে আসছে, কারণ যেহেতু আমরা রাজনীতি করি, স্বৈরাচার সরকারের আমাদের বিভিন্ন সহযোদ্ধাদের সাথে ওরা অতীতে কোন কোন নাটক মঞ্চস্থ করছে অনেক কিছুই তো আমাদের জানা, যে একজন সাধারণ শিক্ষার্থীরে ধরে নিয়ে, ছাত্রদলের একজন সাধারণ কর্মীরে ধরে নিয়ে ওদের বিভিন্ন অস্ত্র টস্ত্র রিকভারি দিয়ে ওইটা দিয়ে তারা চালান করে দিত। তখন আমি সেট আপটা বুঝতে পারছি যে ওরা মনে হয় রিকভারি দেওয়ার জন্যই নিয়ে আসছে, যেহেতু হাতে বস্তা দিচ্ছে। আমার ভয় কাজ করতেছে যে আমার হাতে রিকভারি দেখায় আমার গুলিও করতে পারে, যে ও এই বোমা শহরে ধরছি, পরে গুলি করে দিচ্ছিলাম। তো উভয় দিকটাই আছে, ভয় আছে, আবার মনে হচ্ছিল যে মারবে না, এরকম একটা বিষয় কাজ করতেছিল। তো আবার নিয়ে হাঁটতেছে, ওই পাশ থেকে একজন অফিসার, পুরো মঞ্চই তো ওদের সাজানো, অফিসাররা দৌড়ে আসতেছে, এই কারে ধরছেন, কারে ধরছেন, কারে ধরছেন। তো আমার সাথে যে অফিসাররা ছিল ওরা বলে স্যার আসেন আসেন আসেন, স্যার এই যে এখানে স্যার বোমা ভর্তি ছিল বস্তার মধ্যে, হাতে নাতে একটারে ধরছে, আমাদেরকেও উদ্দেশ্য করে বলতেছে। তো স্যার আসছি, দেখি, হ্যাঁ। পরে আমার সামনে প্রথমবারের মতো ব্যাগ খোলে, তখন দেখি কষ্টে পেঁচানো কিছু ককটেল আর হচ্ছে বোতলের ভিতর ভরা পেট্রোল, সব মিলে 1-150-র মতো হবে। আমার যে মামলার ইয়াতে পরে আমি দেখলাম যে 150 পিস, মানে 75 পিস হচ্ছে ককটেল, না 100 পিস ককটেল আর 50 পিস হচ্ছে পেট্রোল বোম, এটা রিকভারি দিয়া। তারপরে ওইখানে ওদেরই সাজানো এক ফুলের দোকানদার, ওরা জিজ্ঞাসা করে তুই দেখছস তো হাতে নাতে ধরছি এখানে যে ও ব্যাগ লোড করতেছিল, কয় হ্যাঁ স্যার দেখছি, তাহলে এনে সাইন কর। ওদেরই পুরা নাটক সাজানো। পরে এটা আমার অপরাধ দেখায় এই মামলায় পরের দিন আমার কোর্টে উঠায়। তখন কোর্টেও একদম থমথমে একটা অবস্থা, কোনো স্বাভাবিক আইনজীবী মানুষজন কিছুই নাই কোর্টে, শুধু কোর্টে নিচ্ছে আর ম্যাজিস্ট্রেটের একটা সাইন নিয়ে হাজিরা দেখায় জেলখানায় পাঠিয়ে দিচ্ছে। তো ফরচুনেটলি ওইখানে আমাদের এক সহযোদ্ধা ছিল উর্মি আপু, ছাত্রদলের সাবেক ভাইস প্রেসিডেন্ট। তো উনি প্রথম গারদে ফোন দিয়ে আমার আম্মার সাথে আমার কথা বলায়। তো কথা বলার সময় আম্মার যে চিৎকার,
আমি মানে সেটা আর এই সময় আর মনে করতে চাই না, অনেক সময় পার হয়ে গেছে। আর সেই মানে ডিবি কার্যালয়ের প্রথম যে 2 দিন অন্ধকার রুমে, একা রুমে যে 2 দিনের সময়, যে প্রত্যেকটা মুহূর্ত মনে হইতো 1 বছরের সমান। মনে হইতো যে মাইরে যেহেতু ফেলবি এখনই গুলি করে দে, পরে করবি। আমার ওই সময়টুকু বেঁচে থাকা, ওই সময়টুকু অপেক্ষা করা, ওই সময়টুকুর যে ভীতি, ওই সময়টুকুর যে কষ্ট, সেটা আসলে আর ভাষায় প্রকাশ করার মতো না। আমি মাঝে মধ্যে এখনো স্বপ্নে দেখি ওই সময়গুলো। তারেও সেম কাহিনী, তারাও সেম কাহিনী। 2টা বস্তা ওরা নিয়ে যায়, একজন অফিসার ধরে আমারে, আরেকজন অফিসার ধরে ওরে। ওর হাতে একটা বস্তা দেয়, ওর হাতে দেয় একটা ব্যাগ, বাজারের ব্যাগ। ওই ব্যাগটা দিয়ে ওর হাতে, আমার হাতে দেয় বস্তা। তো বস্তা দিয়ে পরে বলে যে আমরা 2 জনে এখানে বোম আদান প্রদান করতেছিলাম, আমি ওরে দিচ্ছিলাম। এই অবস্থায় নাকি আমাদের গ্রেফতার করছে। হ্যাঁ, না শিবির তো ও করতো, কিন্তু ওর মামলায় তো আর পরিচয় লেখে নাই। মানে নাটকটা কিভাবে সাজিয়েছে? নাটকটা সাজাইছে যে আমরা শিবির ছাত্রদল ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতনের জন্য এই যে বোমা সরবরাহ করতেছি, ঢাকা শহর যত নাশকতা হচ্ছে সব নাশকতার জন্য আমরা দায়ী, সব নাশকতার অস্ত্র আমরাই সরবরাহ করতেছি, বোমা সব কিছু আমরাই সরবরাহ করতেছি।